নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো বন্ধুরা, এই ভিডিওটা হতে চলেছে ইস্ট বেঙ্গলের নতুন বিদেশি নিয়ে। তো বেশ কিছুদিন হলো ট্রান্সফার মার্কেট ওপেন হলেও এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল বিদেশি চূড়ান্ত করতে পারেনি। মাঝি দালালের পরিবর্তক প্লেয়ারকে সেই নিয়েই কিন্তু অনেক রকমের জল্পনা তৈরি হয়েছে। নতুন একজন প্লেয়ারের সঙ্গে নাকি কথাবার্তা শুরু হয়েছে। কে সেই প্লেয়ার এলে কতটা সুবিধা হবে ইস্টবেঙ্গলের জন্য, আর দালালের বিকল্প কি সত্যি সেই প্লেয়ার হবে, সমস্তটা নিয়েই কিন্তু আমরা কথা বলবো এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমেই যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গল দলকে নিয়ে, ইস্টবেঙ্গল দলের 6 জন বিদেশি প্লেয়ার, তার মধ্যে কারা কোন পজিশনের প্লেয়ার? দুজন রয়েছে সেন্টার ব্যাকের, হিজাজি আর হেক্টর। মাঝমাঠের প্লেয়ার রয়েছে সাউল, তালাল সিজন আউট হয়ে গেছে। তালাল কিন্তু মূলত অ্যাটাকিং মাইন্ডের প্লেয়ার, ডিফেন্সিভ মাইন্ডের প্লেয়ার নয়, যেটা ডিফেন্সিভ মাইন্ডের প্লেয়ার সাউল। আর আক্রমণ ভাগের প্লেয়ার হিসাবে রয়েছে দুজন স্ট্রাইকার, ক্লেটন এবং ডিমি। এবার সমস্যার জায়গা হচ্ছে তালাল সিজন আউট হয়ে গেছে। তালালের পরিবর্তক সবার আগে চাইছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, কিন্তু সত্যিই কি তালালের পরিবর্তক পাচ্ছে, নাকি তালালের পরিবর্তক নেওয়ার ইচ্ছাটুকু নেই, সেটুকু আমি বুঝতে পারছি না। ব্যাপারগুলো একটু খুলে বলি। কিছুদিন আগে একজন বিদেশি প্লেয়ারের লিঙ্ক আপ হয়েছিল, সেটাকে নিয়ে পরে আসছি। সেই প্লেয়ারকে নিয়েও কিন্তু কিছু আপডেট শেয়ার করব। আজকে নতুন আরও একটা নাম বাজারে বেরিয়ে এসেছে এবং একটা বড় মিডিয়া থেকেই কিন্তু সেটা রিপোর্ট করা হয়েছে, একটা বাংলার বড় দৈনিক সংবাদপত্র। তো সেখান থেকে যে নামটা জানা যাচ্ছে, 24 বছর বয়সী কোস্টারিকার একজন সেন্টার ফরওয়ার্ড। তো সেই প্লেয়ারের সঙ্গে নাকি ইস্টবেঙ্গলের কথাবার্তা শুরু হয়েছে। তো প্লেয়ারটা মেন পজিশনই হচ্ছে যে সে সেন্টার ফরওয়ার্ড, নাম হচ্ছে জুরগেন্স। তো এরকমই একটা কঠিন নাম। তো জুরগেন্সের সঙ্গে কথাবার্তা শুরু হয়েছে। প্লেয়ারটা কোস্টারিকা জাতীয় দল, বয়সভিত্তিক দলেও খেলেছে, এমনকি জাতীয় দল, বয়সভিত্তিক দল বলতে আন্ডার 20, আন্ডার 23 দলে খেলা, এবং জাতীয় দলেও কিন্তু 5টা ম্যাচ খেলেছে। কিন্তু এই মুহূর্তে এখন জাতীয় দলে সেইভাবে কলা পায় না এবং সুযোগও পাচ্ছে না। বর্তমানে কিন্তু কোস্টারিকারই যেটা টপ টায়ার লিগের ক্লাব, সেখানে খেলছে এবং সেই যে ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছে সেখানে 2027 সাল পর্যন্ত তার কন্ট্রাক্ট রয়েছে। লাস্ট সিজনেও কিন্তু মোটামুটি 15টা ম্যাচ খেলেছিল, সেখানে টোটাল 11টা গোলের ক্ষেত্রে অবদান, 5টা গোল 6টা অ্যাসিস্ট এরকম ছিল। সব কিছু ঠিকঠাক রয়েছে। উচ্চতার দিকে তাকালেও কিন্তু মোটামুটি 5 ফুট 6-7 উচ্চতা রয়েছে। এবং প্লেয়ারটা দেখলাম যেটা প্লেয়ারের স্পিড কিন্তু যথেষ্ট ভালো। এবং যদি আমরা টোটাল ক্লাব কেরিয়ার নিয়ে কথা বলি, টোটাল ক্লাব কেরিয়ারে কিন্তু 227 ম্যাচ খেলেছে, সেখানে 57টা গোল 28টা অ্যাসিস্ট কিন্তু রয়েছে। মেন পজিশন সেন্টার ফরওয়ার্ড পজিশনে কিন্তু 103টে ম্যাচ খেলেছে এবং সেই 103 ম্যাচে 31টা গোল 13টা অ্যাসিস্ট। এছাড়া কিন্তু লেফট উইং পজিশনে 20টা ম্যাচ খেলেছে, সেখানে 2টো গোল এবং 1টা অ্যাসিস্ট। গত সিজনেও তোমাদের মনে থাকবে ফিলিসিও ব্রাউন ফোপসকে নিয়ে আসা হয়েছিল, এই কোস্টারিকারই প্লেয়ার। এসে কি করেছিল? আমার তো মনে হয় না কিছু করেছিল। আসতে হয়, এসেছিল, ঘুরে বেরিয়েছিল, তারপর বাড়ি ফিরে গিয়েছিল, এমন কিছু দলের জন্য ইম্প্যাক্ট করতে পারেনি। এই বছরও আরও একজন কোস্টারিকার প্লেয়ারের দিকে নজর দেওয়া হয়েছে। কেন দেওয়া হচ্ছে ভাই? কোস্টারিকা ছাড়া কি আর কোনো দেশ নেই? স্পেন নেই, ব্রাজিল নেই, নাকি অন্য কোনো জায়গা নেই? সবথেকে ভালো তো মরক্কোর যে কোনো বিদেশি প্লেয়ার এসে এখনও আইএসএলে যে একদম ফ্লপ হয়েছে আমি দেখিনি। প্রত্যেকটা মরক্কোর বিদেশি প্লেয়ার কিন্তু একদম ফাটিয়ে ফুটবল খেলছে আইএসএলে। সেখানে মরক্কোর দিকে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের নজরই যায় না। ওই দিকটা দেখতে খারাপ নাকি ওই দিকের প্লেয়ারদের, আর এই দিকের প্লেয়ারদের একটু দেখতে ভালো? এইগুলোই কি কারণ? আমি জানি না। আমার ভাই একদমই এই যে এরকম প্রোফাইলের প্লেয়ারদের দিকে নজর রেখেছে আমার পার্সোনালি পছন্দ নয়। এবার অনেকে তোমরা বলতে পারো তুমি এই বিরোধী ওই বিরোধী, এমন কিছু নয়। দলের ভালো যাতে হবে সেই দিকেই তাকাতে হবে। এই প্লেয়ার এসে আহামরি দলকে খুব ভালো সার্ভিস প্রথম কথা দিতে পারবে না। মেন পজিশন সেন্টার ফরওয়ার্ড, তুমি কাকে বসাবে? ডিমিকে বসাবে, ক্লেটনকে বসাবে, কাকে বসিয়ে এই প্লেয়ারকে খেলাবে বলো তো? মেন দরকার ইস্টবেঙ্গলের একজন হচ্ছে অ্যাটাকিং মাইন্ডে, যে অ্যাটাকিং মিডিও প্লাস ডিফেন্সিভ, মানে মাঝমাঠটা খেলতে পারে সেরকম প্লেয়ার। মাঝমাঠে ফাঁকা, মাঝমাঠে সমস্ত ইন্ডিয়ান প্লেয়ারদের দিয়ে আক্রমণ ভাগে 3 জন বিদেশিকে নিয়ে নড়বড় করলে তো হবে না। মানে সবার প্ল্যানিং সমান নয়। আর এই প্লেয়ার এলে ভাই আমি অন্তত একদমই খুশি হব না। তালালের পরিবর্তক, তালাল টাইপের প্লেয়ার কোথায়? হুগো বুমোস যেরকম রয়েছে, হুগো বুমোসের বিকল্প যদি মোহনবাগান পেয়ে যেতে পারে, স্টুয়ার্টের মতন প্লেয়ার, তাহলে তালালের বিকল্প কেন ইস্টবেঙ্গল পাচ্ছে
না, আমি সত্যি জানি না। তা খুঁজলে ভাই পাওয়া যায়, কেন খুঁজছে না, কেন কি করছে, নাকি শীত পড়েছে বলে শীত ঘুমে চলে গেছে, আমি সত্যি জানি না। বাজেট নিয়ে অনেক রকম কথা হচ্ছে, আমার কাছে সেরকম কোনো আপডেট নেই যে বাজেট কোনো ইস্যু হতে চলেছে। এবার উইন্টারে প্রচুর খরচা হবে না সেটা সবাই জানে, কম বেশি সবাই জানে, কিন্তু যেটা প্রধান দরকার তালালের একজন পারফেক্ট ব্যাকআপ, মানে তালালের পরিবর্তক, কিন্তু সেই প্লেয়ার কোথায়? আর এই প্লেয়ার এলেও তো 6 মাসের কন্ট্রাক্টে আসবে, তাকে নিয়ে ওই শুধুমাত্র একজন বিদেশি প্লেয়ারের অপশান বাড়িয়ে নেওয়া দরকার নেই ভাই। তার থেকে ডেভিডকে সুযোগ দিক, সুযোগ দিলে ভাই প্লেয়ারটা কিছু করে দেখাবে, ভিজনুকে সুযোগ দিক, জেসিনকে সুযোগ দিক, কিছু করে দেখাবে। যদি ওরকমই একজন মানে অ্যাটাকিং মাইন্ডের যদি প্লেয়ার আনতে হয়, যদি ঠিকঠাক একদম পারফেক্ট রিপ্লেসমেন্ট আনতে হয়, সেটা একজন অ্যাটাকিং মিডিও দরকার, যে ভার্সেটাইল প্লেয়ার হবে, শুধু অ্যাটাকিং মিডিও নয়, সেকেন্ড স্ট্রাইকার পজিশনে, কোনো সময় গিয়ে ফরওয়ার্ড পজিশনে, কোনো সময় এসে সাউল যেখানে খেলে সাউল না খেলতে পারলে সেই জায়গায় খেলবে। সেরকম না করে চলো নিয়ে চলে আসি একজন বিদেশি প্লেয়ার, নিয়ে চলে আসি একজন ফরওয়ার্ড, বিশাল কিছু হয়ে যাবে। কিচ্ছু হবে না। কথাবার্তা শুরু হয়েছে শোনা যাচ্ছে, কথাবার্তা পজিটিভ দিকেও এগোচ্ছে শোনা যাচ্ছে। কোনো রকম সাইনিংয়ের আপডেট এখনও আমি জানি না, যদি সাইনিং হয় আমি বলবো একটা খারাপ সাইনিং। আমার এটা পার্সোনাল ওপিনিয়ন, তোমরা তোমাদের ওপিনিয়ন বলতে পারো। এবং এই প্লেয়ারের প্রোফাইল ভাই আমি ভালো ঘেঁটে ঘুঁটেই বলছি, তো সেক্ষেত্রে আমার মনে হয় না এটা পারফেক্ট তালালের রিপ্লেসমেন্ট হচ্ছে। এবার অস্কার চাইছে, অস্কারের প্ল্যানিংয়ে থাকতেই পারে, যদি এসে সফল হয় তাহলে তো খুবই ভালো, কিন্তু যদি পারফেক্ট একদম কম্বিনেশন দলের জন্য হয় তো সেক্ষেত্রে একজন অ্যাটাকিং মিডিওই দরকার। তো এরপর আরও একজন প্লেয়ারকে নিয়ে কথা বলবো, না এই প্লেয়ারকে নিয়ে আরেকটু কথা বলে নিই। এই প্লেয়ারের মার্কেট ভ্যালু ভাই 3 কোটি টাকা, 3 কোটি টাকা মার্কেট ভ্যালু দিয়ে এই প্লেয়ারকে নিয়ে আসা হচ্ছে। আর আলাদিনকে যখন নর্থ ইস্ট এনেছিল তখন মোটামুটি 2.4 কোটি টাকা তাকে আলাদিনকে নিয়ে এসেছিল। আলাদিন ভাই কি খেলছে দেখো, ঠিকঠাকভাবে মানে ওই স্কোয়াড না করলে ভালো প্লেয়ার আসবে না, যতই খরচা করো, সে তোমরা 10 কোটি টাকা খরচা করেও আনো না, এমন কিছু ভালো প্লেয়ার আসবে না। তো ঠিকঠাক পরিকল্পনা মনে হয় না হচ্ছে, আর দেখা যাক কী হয়। এই বিদেশি প্লেয়ার শর্ট লিস্টেড রয়েছে, তোমাদের আমি জানিয়েছিলাম। বেশ কিছু প্লেয়ার, আমার কাছে তো আপডেট ছিল যে অন্তত 10টা প্রোফাইল নিয়ে আলোচনা হচ্ছে, আজকে আবার শুনতে পাচ্ছি 10টা নয় 20টা প্রোফাইল নিয়ে আলোচনা হচ্ছে। 20টা প্রোফাইলের মধ্যে যদি এরকম একজন প্রোফাইল থাকে তাহলে বাদ বাকি 19টা প্রোফাইল কীরকম রয়েছে, সত্যি মানে ভাবনা চিন্তার ব্যাপার রয়েছে, কিছু বলার নেই। এটা কিন্তু খুব একটা ভালো সিগনেচারের দিকে যাচ্ছে বলে আমার মনে হয় না। এরপরে যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গলেরই টার্গেটে থাকা প্লেয়ার অ্যাশলেকে নিয়ে, তো অ্যাশলেকে নিয়ে কম বেশি আমরা আলোচনা অনেকই করেছি। তো অ্যাশলে শুধুমাত্র যে ইস্টবেঙ্গলের এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতেই টার্গেট ছিল সেটা নয়, 2021-22 সিজন থেকে কিন্তু এই অ্যাশলেকে টার্গেট করে রেখেছিল, কিন্তু এই সিজনেও অ্যাশলে খুব সম্ভবত লাল হলুদ জার্সি পরবে না, এরকমটাই শোনা যাচ্ছে। কিন্তু অ্যাশলের দিকে নজর রেখেছে আইএসএলের আরও বেশ কিছু ক্লাব, যেরকমটা শোনা যাচ্ছে পাঞ্জাব এফসি, হায়দ্রাবাদ এফসি কিন্তু চাইছে অ্যাশলে কে 6th ফরেনার হিসাবে নিয়ে আসতে। এবং অ্যাশলে নিঃসন্দেহে ভালো প্লেয়ার, একজন পারফেক্ট স্ট্রাইকার, যে দলের স্ট্রাইকার প্রয়োজন সেই দলের জন্য কিন্তু অ্যাশলে ভালো অপশান। তো অ্যাশলেকে যদি ক্লেটন সিলভার মানে পরিবর্তক প্লেয়ার হিসাবে ভাবতো ইস্টবেঙ্গল তাহলে কিন্তু সেটা ভালো অপশান হতো, কিন্তু ইস্টবেঙ্গলের ওই মাধি তালালের ব্যাকআপ হিসাবে অ্যাশলেই বলো বা যে কোনো ওই স্ট্রাইকার পজিশনের প্লেয়ার সে হতে পারে না। তো এটা কিন্তু একটা খুব একটা ভালো ইস্টবেঙ্গলের জন্য পরিকল্পনা নয় বলেই মনে হয়। তো দেখা যাক সামনের দিকে কি হয়, সেই দিকেও কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।